আগামী ২ সপ্তাহের মধ্যে বিজেপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জটিল এবং কঠিন দুটি সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। যে সিদ্ধান্ত জাতীয় স্তরের হতে চলেছে এবং যার সঙ্গে আপাতভাবে দেখলে পশ্চিমবঙ্গের রাজনীতির সরাসরি হয়তো কোনো সম্পর্ক নেই। কিন্তু এই সিদ্ধান্তের উপরই আগামী ২০২৬-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজেপির রোডম্যাপ কি হতে চলেছে এবং বিজেপির স্ট্র্যাটেজি এখানে কতখানি এফেক্টিভ হবে তা কিন্তু অনেকখানি ডিপেন্ড করবে। ফলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে বঙ্গ বিজেপিও অধীর আগ্রহে তাকিয়ে আছে। এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্যে প্রথম সিদ্ধান্তটি হতে চলেছে তাদের জাতীয় সভাপতি নির্বাচন করা। দেখুন, এখানে জেপি নাড্ডা আপাতত জাতীয় সভাপতির কাজ চালাচ্ছেন, কিন্তু তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসার পর এটা সুনিশ্চিত হয়ে গেছে যে সেখানে জাতীয় সভাপতি পদে একজন বদল হচ্ছে এবং নতুন একজনকেও আসছেন। কিন্তু তিনি এই মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার পর প্রায় 7 মাস অতিক্রান্ত, এখনো বিজেপি কে হতে চলেছেন এই পদের জেপি নাড্ডার পরবর্তী উত্তরসূরি সেটা কিন্তু ঠিক করে উঠতে পারেনি। এবং এখানে এই ইকুয়েশন আরো ঘেটে গেছে দুটো মূল কারণের জন্য। এক, দেখুন, এই মুহূর্তে যদি সারা ভারতবর্ষের ভোট ব্যাংকের দিকে তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা বিজেপি বিরোধী জায়গায় চলে গেছে। এর সঙ্গে যদি আরেকটা কোনো সলিড বড় ভোট ব্যাংক কংগ্রেস বা বিরোধীরা নিজেদের দিকে নিয়ে চলে আসতে পারে, তাহলেই কিন্তু বিজেপিকে তারা কড়া টক্কর দিতে পারবে, হারিয়ে দিতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। আর এই দিকে তাকিয়ে যেটা কংগ্রেস একটা প্রথম বড় সিদ্ধান্ত নিয়েছিল, যেটা তাদেরকে ভোটে কিছুটা হলেও ডিভিডেন্ড দিয়েছে, সেটা হচ্ছে তাদের নেতা দক্ষিণ ভারত থেকে বেছে নেওয়া এবং একজন দলিত শ্রেণীকে বেছে নেওয়া। এবং এই দলিত ভোট ব্যাংককে নিয়ে আসারই কিন্তু টার্গেট হচ্ছে, স্ট্র্যাটেজি যেটা হচ্ছে মুসলিম প্লাস দলিত এই ভোট ব্যাংক বিজেপির বাইরে নিয়ে এসো, তাহলেই কিন্তু বাজিমাত হবে। এবং এখানে গোদের উপর বিষ ফোড়ার মতো যে বড় জায়গাটা ঘটে গেছে সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহজির যে মন্তব্য রয়েছে সেটার একটা ভুল ব্যাখ্যা, একটা অপব্যাখ্যা করে এইটা নিয়ে বিজেপিকে চাপে ফেলা যে বিজেপি দলিত বিরোধী, যেন তেন প্রকারের দলিত ভোট নিয়ে আসতে হবে। ফলে বিজেপি যে চেনা ফর্মুলায় চলছিল সেই ফর্মুলা থেকে তাদেরকে কিন্তু কার্যত বেরিয়ে আসতে হচ্ছে। এবং পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে সেখানে কিন্তু একজন দলিত মুখের জন্য বড় রকমের খোঁজ চলছে। আর এই খোঁজ যখন চলছে তখন যে নামগুলো উঠে আসছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে বর্তমানে যোগী আদিত্যনাথ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী বেবি রানী মৌর্য। কেন তার নামটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? দেখুন, যদি বিজেপির আপনারা সর্বভারতীয় দিকে তাকান তাহলে তাদের যে সভাপতির তালিকা সেই তালিকায় কিন্তু কোনো সময়ই কোনো মহিলা মুখ দেখা যায়নি। সেখানে যে তালিকা রয়েছে সেখানে ম্যাক্সিমাম সময়ই বিজেপির সভাপতি হয়েছেন হয় উত্তর ভারত থেকে, না হলে পশ্চিম ভারত থেকে। দক্ষিণ ভারত থেকেও কিছু মুখ এসেছে, কিন্তু সেই সময়কালটা বড্ড ছোট, খুব অল্প সময়ের জন্য দক্ষিণ ভারত থেকে সেখানে এসেছে। এবং এর একটা বড় কারণ কিন্তু বিজেপি দক্ষিণ ভারতে সেইভাবে তাদের ফুটপ্রিন্ট রাখতে পারেনি। কিন্তু সব থেকে বড় প্রবলেমের জায়গা যেটা, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মহিলা ভোটকেও টেনে বার করে আনার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে এই বিজেপির সভাপতির তালিকাটা কিন্তু বেশ বড় করে দেখানো হচ্ছে এবং সেই তালিকায় দেখুন কোনো রকম কোনো মুখ নেই। আর তাই বিজেপি এখন সর্বভারতীয় সভাপতি পদে যে মুখগুলো চাইছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যদি সেটা দলিত এবং মহিলা ইকুয়েশনের একটা মুখ নিয়ে আসা যায়। আর যেহেতু দলিত মুখের খোঁজ চলছে, 3জন নাম কিন্তু খুব বড়ভাবে শোনা যাচ্ছে। একজন হচ্ছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার নামটা বড়ভাবে ভেসে উঠছে, যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন, ফলে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে সর্বভারতীয় স্তরে তিনি কিভাবে কাজ করবেন সেই জায়গাকে দেখা হচ্ছে। এর পাশাপাশি বর্তমানে বিজেপি যিনি সাধারণ সম্পাদক পদে রয়েছেন সেই দুষ্যন্ত গৌতম, তার নামটাও কিন্তু বড়ভাবে ভেসে উঠছে। কিন্তু এখানেই একটা কাহানি মে টুইস্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে এই বেবি রানী মৌর্যার কথা সামনে নিয়ে আসা। কেন তার সামনে নিয়ে আসছে? দেখুন, এই বেবি রানী মৌর্যকে কার্যত উত্তরাখণ্ডের রাজ্যপাল করে দেওয়া হয়েছিল এবং রাজ্যপাল বা রাষ্ট্রপতি এই ধরনের পদগুলোতে যখন কাউকে নিয়ে যাওয়া হয় ধরে নেওয়া হয় তার রাজনৈতিক সন্ন্যাস নিয়ে আসা হয়েছে। কিন্তু সেই উত্তরাখণ্ডের রাজ্যপালের পদ থেকে তাকে সরিয়ে নিয়ে এসে একটা মন্ত্রিসভায় ইনক্লুড করা হচ্ছে। আর এখানেই এখানেই ইকুয়েশনটা হচ্ছে, তাহলে কি তার জন্য আরো বড় কিছু ভাবা হচ্ছে যে কারণে তার রাজনৈতিক সন্ন্যাসটাকে ভাঙানোর কাজটা চলেছিল? এই প্রশ্নটা উঠে আসছে। এবং এখানে যদি সত্যি বেবি রানী মৌর্য তিনি যদি বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হন, তাহলে দুটো ইকুয়েশন কিন্তু মিলে যাচ্ছে। এক, এই দলিত ভোটের এগেনস্টে বিজেপি দলিত বিরোধী এই জায়গাটা এটা তো চলেই যাচ্ছে। প্লাস দেখুন, আমরা এখানে ভারতের প্রেসিডেন্ট পোস্টে একজন মহিলা মুখকে বসিয়েছি, আবার বিজেপি সর্বভারতীয় সভাপতি পদ সেখানেও কিন্তু একজন মহিলা মুখকে নিয়ে আসছি।
এই ইকুয়েশন যদি হয় তাহলে দুটো ইকুয়েশন কিন্তু মিলে যাচ্ছে। এক, দলিত ভোটের যে কাউন্টার সেই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, পাশাপাশি মহিলা মুখকে সামনে নিয়ে আসছে, মহিলা ভোটও কিন্তু সুনিশ্চিত হয়ে যাচ্ছে। এই ইকুয়েশন থেকেই কিন্তু বেবি রানী মহিলার কথা ভাবা হচ্ছে। আর এটা পশ্চিমবঙ্গের রাজনীতিকে কিভাবে এফেক্ট করবে? দেখুন, এখানে পশ্চিমবঙ্গে যখনই তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ে যায় তখন তারা একটা তাসই খেলে, সেটা হচ্ছে বিজেপি মহিলা বিরোধী। এবং সেই জন্য ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, মানে এখন দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি এসেছেন, কিন্তু তার আগে অবধি কিন্তু সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তাসটা কিন্তু তৃণমূল কংগ্রেস খেলে। এবং এক্ষেত্রে যদি বিজেপির সর্বভারতীয় সভাপতি একজন মহিলা মুখ হন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কাজে লাগানোর চেষ্টা করা হবে। এবং তার ফলে সর্বভারতীয় সিদ্ধান্ত হলেও এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য ইনক্লুড হতে চলেছে। অন্যদিকে আরেকটা যে ইকুয়েশনের কথা বিজেপির অভ্যন্তরে ভাবা হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারত। কেননা মল্লিকার্জুন খার্গে তিনি রয়েছেন দলিত প্লাস দক্ষিণ ভারতীয় নেতা। মানে এই জায়গাতেই বিজেপির অন্দরে এই তিনজন, অর্জুন রাম মেঘওয়াল, দুষ্যন্ত গৌতম এবং বেবি রানী মহিলার পাশাপাশি আরো যে নামগুলো উঠে আসছে তারা হচ্ছেন দক্ষিণ ভারতের নেতা। দক্ষিণ ভারত থেকে যদি কাউকে নিয়ে আসা হয়, কেননা উত্তরপ্রদেশে কার্যত স্যাচুরেশন হয়ে গেছে বিজেপির, এবং সেখানে কংগ্রেস যে দাঁত ফোটাতে পারবে না কংগ্রেসও বুঝে গেছে। এই কারণেই তারা কিন্তু দাক্ষিণাত্য নীতি নিয়েছে। এবং বিজেপিও তাদের যে ভোট ব্যাংক, দেখুন উত্তরপ্রদেশ বা উত্তর ভারত সামগ্রিকভাবে যদি বিজেপির ভোট ব্যাংক দেখেন, সেখানে যেহেতু স্যাচুরেশন হয়েছে, বাড়ার জায়গা নেই, সেখান থেকে কমতে পারে। ফলে বিজেপিকে যদি সেই জায়গাটাকে মেটাতে হয় তাহলে তাদেরকে দাক্ষিণাত্য নীতি নিতে হবে। আর সেই কারণেই দাক্ষিণাত্যের যে নেতাদের নামগুলো উঠে আসছে তারা হলেন প্রহ্লাদ যোশী, এল মুরুগান, জি কিষাণ রেড্ডি, কে আন্নামালাই, কে ঈশ্বরাপ্পা এবং সব থেকে চমকে দেওয়া নির্মলা সীতারামন। এবার এখানে নির্মলা সীতারামনের ক্ষেত্রেও হচ্ছে দাক্ষিণাত্যের নেত্রী তিনি। দক্ষিণ দক্ষিণ ইকুয়েশনটা এখানে মিলে যাচ্ছে, এবং তার পাশাপাশি মহিলা মুখ, এই ইকুয়েশনটাও মিলে যাচ্ছে। ফলে যেটা জাতীয় ক্ষেত্রে আলোচনায় চলে এসছে যে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি, সেটার লড়াইটা মূলত বেবি রানী মৌরিয়া আর নির্মলা সীতারামনের মধ্যেই কি হতে চলেছে। এবং সেই জায়গা থেকে কি কাউকে একজন, এই দুজনের মধ্যে একজনকে কি বেছে নেওয়া হবে। আর এটা যদি হয়, আবারও বলছি যে মহিলা মুখকে সত্যিই যদি সর্বভারতীয় সভাপতি পদে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু সেই তাস পশ্চিমবঙ্গে ডেফিনেটলি খেলা হবে, এবং তার কিছুটা হলেও ডিভিডেন্ড বিজেপি পেতে পারে। এরপর দ্বিতীয় যে বড় সিদ্ধান্তটা নিতে হবে বিজেপিকে, সেটা হচ্ছে দিল্লির নির্বাচন ঘিরে। দেখুন, দিল্লিতে যে নির্বাচনটা চলছে বা দিল্লিতে যে সরকারটা চলছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের কিন্তু একটা বড় মিল রয়েছে। দিল্লিতেও আম আদমি পার্টির সরকার, অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং এই রাজ্যে যেরকম একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল ইউজ করতেন সততার প্রতীক শব্দটা, সেরকমই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলবল ব্যবহার করতেন একটাই শব্দ, সেটা হচ্ছে কট্টর ইমানদার, ওই সততার প্রতীকেরই একটা সমার্থক শব্দ। এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে সেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টি টাই আপ হয়, 4টি আসন আপ লড়ে, 3টি আসন কংগ্রেস লড়ে, এবং সেখানে অরবিন্দ কেজরিওয়াল, তাকে তার আগে জেলে যেতে হয়েছিল, তিনি দিল্লিবাসীর কাছে একটা আবেদন জানিয়েছিলেন যে দেখুন, আমাকে এই 7টি আসনেই জেতান, অর্থাৎ ইন্ডিজোটকে 7টি আসনেই দিল্লিতে জেতান, তাহলে কিন্তু আপনাদের ঘরের ছেলে অরবিন্দ কেজরিওয়ালকে আর বিজেপি সরকার জেলে পাঠাতে পারবে না, এবং আমি যে ইমানদারির সঙ্গে দিল্লি রাজ্যটা চালাই সেইভাবেই আপনাদের চালাতে পারবো। এখানে রাজনৈতিকভাবে আমার সঙ্গে না পেরেই তো আমাকে জেলে ঢুকিয়েছিল। কিন্তু বাস্তবে কি দেখা গেল, না, লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল এবং তার জোট সঙ্গীকে শূন্য হাতেই দিল্লিবাসী ফেরালো। অর্থাৎ বার্তাটা পরিষ্কার দিয়ে দেওয়া হলো, জাতীয় রাজনীতি থেকে ভাই তুমি দূরে থাকো, তুমি আঞ্চলিক রাজনীতি করো। এবং দুই, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আর জেলে যাওয়ার যে ভিকটিম কার্ড খেলা, দুর্নীতির বিরুদ্ধে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন, দুর্নীতিতে তাকে জোর করে ফাঁসানো হচ্ছে, এই কথাতেও কিন্তু দিল্লিবাসী আস্থা রাখলো না। এবার তার ফলে যে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচনটা হতে চলেছে, সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা দিল্লির মানুষ যেটা মনে করছেন, অরবিন্দ কেজরিওয়ালকে এতদিন যেটা সমর্থন করে এসেছিলেন, সেটা দিল্লির যে মধ্যবিত্ত সম্প্রদায় আছে তারা কিন্তু বড় অংশে একটা ভোট তাকে দিয়েছিলেন। এই যে মধ্যবিত্ত ভোট, তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের থেকে এবার মুখ ফেরাতে শুরু করে দিয়েছেন। কেননা এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিজের দুর্নীতির তো অভিযোগ রয়েছেই, তার দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে। এবং এই অবস্থায় যে ফ্রি পলিটিক্সের কথা বলছেন, সেখানে বিজলি ফ্রি করে দেবো, জল ফ্রি করে দেবো, সেখানে এই জিনিস করতে গিয়ে দিল্লি রাজ্যটাকে বা দিল্লি বিধানসভাকে কার্যত দেনাদায়ে ডুবিয়ে দিয়েছেন, যেমনটি হয়েছে ঠিক পশ্চিমবঙ্গে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অরবিন্দ কেজরিওয়ালরা দাবি করেন,
তারা ক্ষমতায় এসে দিল্লিতে দুটো মডেল নাকি ফাটাফাটি করে দিয়েছেন, যেটা সারা বিশ্ব ফলো করবে। একটা হচ্ছে শিক্ষা মডেল, একটা হচ্ছে স্বাস্থ্য মডেল। তো সেখানেও খুঁড়তে খুঁড়তে বহু দুর্নীতি দেখা যাচ্ছে, এবং এই সমস্ত কারণে সাধারণ মানুষ কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। ফলে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় আসার পর এতখানি অ্যান্টি ইনকামবেন্সি তাকে কিন্তু কোনোদিন ফেস করতে হয়নি। তাই বিজেপির কাছে এটা কিন্তু একটা গোল্ডেন চান্স। কিন্তু দেখা যাচ্ছে দিল্লি বিধানসভা 1993 সালে তৈরি হয়েছিল, সেই প্রথম এবং শেষবারের জন্য ক্ষমতায় আসে বিজেপি, এবং সেখানে ক্ষমতায় আসার পর তারপর 15 বছর ধরে সেখানে কংগ্রেস সরকার চালিয়েছে, এবং তারপর আম আদমি পার্টি জামানা তৈরি হয়েছে। বিজেপি কিন্তু আর কোনোদিন দিল্লিতে ক্ষমতায় ফেরত আসতে পারেনি। আর একটা বড় কারণ হচ্ছে অবভিয়াসলি মুসলিম ভোট তো তাদের সঙ্গে আসবে না, এবং এখানে যে হিন্দু ভোটটা ছিল সেটারও ডিভিশন হয়ে যাচ্ছে, কোনো একটা থার্ড পার্টি এসে সেই হিন্দু ভোটটাকে কেটে নিচ্ছে। তাই এই জায়গাটাকে যদি বিজেপি রুখতে না পারে, দিল্লি দখল তাদের এবারেও কিন্তু বাইরে থেকে যাবে, স্বপ্নের বাইরে থেকে যাবে। আর এইটাকে অ্যানালিসিস করতে গিয়ে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন একটাই কথা, যে বিজেপির বারবার এরকম মুখ থুবড়ে পড়ার কারণ হচ্ছে তারা কিন্তু দিল্লিতে কোনো লোকাল লিডার বা লোকাল মুখকে তুলে আনতে পারছেন না। দেখুন, জাতীয় ক্ষেত্রে আপনি যখন ভোট করছেন, নরেন্দ্র মোদী অমিত শাহকে আপনি দেখাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু যখন স্থানীয় স্তরের নির্বাচন হচ্ছে, বিধানসভা নির্বাচন হচ্ছে, মানুষ দেখতে চায় যে আপনি রিপ্লেস করে কাকে আনতে চাইছেন, এখানে মুখটা কে হবে, এখানে মুখ্যমন্ত্রী হিসেবে কে থাকবেন। কিন্তু সেই জায়গাটায় বিজেপি এই নির্বাচনগুলোতে দিতে ব্যর্থ হয়েছে, আর সেই কারণেই কিন্তু বারবার দিল্লিতে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হয়েছে। আর এই জায়গাতেই ভবিষ্যতের কথা ভেবে দুটি মুখের কথা বিশালভাবে শোনা যাচ্ছে, এবং এদের মধ্যে কাউকে একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপি ঘোষণা করলেও করে দিতে পারে। একজন হচ্ছেন মীনাক্ষী লেখি, আর একজন হচ্ছেন সুষমা স্বরাজ কন্যা বাঁশরী স্বরাজ, যে সুষমা স্বরাজ দিল্লিতে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সুষমা স্বরাজের কন্যাকে এবার লোকসভায় টিকিট দেওয়া হয়েছে, এবং তিনি সেখানে জিতেছেন, এবং জেতার পর তিনি ভোকাল, আর এডুকেশন নিয়ে কোনো কথা নেই, আইনজীবী, দিল্লিতেই থাকেন, এবং ভবিষ্যতের নেতা। এই সমস্ত ইকুয়েশনে কিন্তু তাকে এগিয়ে রাখছে। এবং একদিকে যেরকম অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, আর রিপ্লেসমেন্ট মুখ হিসেবে আমরা ভবিষ্যতের কথা ভেবে বাঁশরী স্বরাজকে বা মীনাক্ষী লেখিকে সামনে নিয়ে আসছি, এই জায়গাটায় কিন্তু বিজেপি একটা ঘোষণা করে দিতে পারে। দেখুন, যখনই বিজেপিতে এই দিল্লিতে নির্বাচনটা ঘোষণা হয়ে যাবে, তখন কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা এবং মুখ্যমন্ত্রী মুখ, এই দুটোই নিয়ে আসতে হবে। দিল্লিতে যদি মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করা না হয়, তাহলে কিন্তু সেই ফলাফলটা আসবে না। এবার এবার আরেকটা জায়গা হচ্ছে যে কাকে মুখটা ঘোষণা করা হবে, মীনাক্ষী লেখি না বাঁশরী স্বরাজ। এবার একটা জিনিস, লোকসভা নির্বাচনে যখন টিকিট দেওয়া হয়েছিল তখন মীনাক্ষী লেখির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। তিনি সাধারণত সাধারণ মানুষের সঙ্গে মেশেন না, তিনি তার এলাকায় যান না, এবং তার মানে সাধারণ মানুষের সঙ্গে তার যে আচরণ, মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে তার টিকিট কেটে সেই জায়গায় বাঁশরী স্বরাজকে টিকিট দেওয়া হয়েছিল। এবার এই ফর্মুলা মেনেই কি দিল্লির মুখ্যমন্ত্রী মুখ বাঁশরী স্বরাজকে ঘোষণা করা হবে? এই সিদ্ধান্তটাও পশ্চিমবঙ্গের জন্য কিভাবে এফেক্টিভ হচ্ছে, এক, এখানে যদি কোনো রকম মুখ ঘোষণা না করে, দুটো ফলাফল হতে পারে, এক বিজেপি জিতবে, এক বিজেপি হারবে। যদি বিজেপি হারে, তাহলে পশ্চিমবঙ্গের জন্য সেই লাইনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভাই, যে রাজ্যেই যাও, যখন রাজ্যের নির্বাচন হবে এবং একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যাকে রিপ্লেস করার কথা ভাবছো, অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রিত্ব করছে, সেখানে যদি মুখ ঘোষণা না করো, তাহলে তাহলে কিন্তু প্রবলেম হবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কিন্তু তাদের তখন মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করতে হবে। আর এখানে যদি মুখ ঘোষণা না করে বিজেপি জিতে যায়, তাহলে ওই ফর্মুলাই হবে যে ভাই, এখানে আমরা বিজেপিকে দেখে ভোটটা চাইবো, এখানে কিন্তু মুখ ঘোষণা করব না। অর্থাৎ সেই পশ্চিমবঙ্গ রাজনীতি কিন্তু বিজেপির ফলাফলের উপর ডিপেন্ড করবে। অন্যদিকে যদি মুখ ঘোষণা করার পর বিজেপি এখান থেকে জিততে না পারে, তাহলে আরেকটা জিনিসও কিন্তু কনফার্ম হয়ে যাবে, যে সেখানে একটা নতুন প্রজন্মের কথা তারা ভাববে, নতুন নেতা তৈরি করবে, এবং যতক্ষণ পর্যন্ত না সেই নেতৃত্বটা তৈরি হবে, সেই স্থানীয় স্তরে জায়গাটা তৈরি হবে, যতই দুর্নীতির অভিযোগ থাকুক না কেন, একটা সরকার সেটা যখন চলছে তাকে হটানো সম্ভব হবে না। এবং সেই জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি যদি সেই সরকারটার বিরুদ্ধে এস্টাবলিশ করতে হয়, তাহলে কিন্তু কড়া থেকে কড়া পদক্ষেপ নিতে হবে। ওই ধরলাম, দুর্নীতির দায়ে কিছুদিন জেলে রাখলাম, এবং তারপর তারা জামিন নিয়ে বেরিয়ে এলো, মানুষ কিন্তু এই জায়গাটাকে মোটেই ভালোভাবে দেখবে না। মানুষ তখনই বিশ্বাস করতে শুরু করবে যে তুমি দুর্নীতির জন্য ধরেছো, তার চার্জ ফ্রেম করেছো, বিচার প্রক্রিয়া শেষ করেছো, এবং শাস্তির প্রক্রিয়াটা করেছো। দেখুন, অলরেডি ঝাড়খণ্ড, যেখানে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় ছিল, এইটা না করার ফলে সেখানে কিন্তু ধাক্কা হয়েছে, তারা সরকার গঠন করতে পারেনি। অরবিন্দ কেজরিওয়াল
কেজরিওয়ালদের বিরুদ্ধেও কিন্তু সেই অভিযোগ আছে, কিন্তু সেখানেও এক্সিকিউট করতে পারেনি, শাস্তির ব্যবস্থাটা করতে পারেনি। ফলে এই ফলাফলটাও কতখানি দিল্লিতে হচ্ছে সেটার উপরও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি নির্ভর করছে। যদি এই ধরনের কোনো রকম শাস্তির ব্যবস্থা না করা সত্ত্বেও বিজেপি সেখানে জিতে যায়, তাহলে এখানে হয়তো গোয়ঙ্গচ্ছ একটা মনোভাব দেখা যাবে। কিন্তু যদি বিজেপি মুখ থুবড়ে পড়ে দিল্লিতে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এই দুর্নীতিবাজের যে অভিযোগ ওঠে সেটাকে এস্টাবলিশ করার জন্য তাদেরকে অনেক সদর্থক পদক্ষেপ নিতে হবে এবং সেই স্টেপগুলি পশ্চিমবঙ্গে নিতে হবে। ফলে দুটো সিদ্ধান্ত, একদিকে দিল্লির মুখ কে হতে চলেছে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা, এবং অন্যদিকে সর্বভারতীয় মুখ কি হতে চলেছে, দুটো সিদ্ধান্তই হয়তো সর্বভারতীয় ক্ষেত্রে সিদ্ধান্ত, কিন্তু তার ইম্প্যাক্ট 2026-এর জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব খুব ভাবে ব্যবহৃত হবে। আর তাই আগামী 2 সপ্তাহের মধ্যে এই দুই কঠিন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রোডম্যাপটাকে অনেকটাই সুনিশ্চিত করবে এবং কোন দিকে যাচ্ছে সেই ক্যালকুলেশনটা অনেকটাই ক্লিয়ার করে দেবে। আপনাদের কি মনে হয় বিজেপি সত্যিই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটাকে অন্যান্য রাজ্যের সঙ্গে মিশিয়ে সেইভাবেই সিদ্ধান্তটা নেবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতি যে আলাদা এই বার্তা এতদিনে বিজেপি শীর্ষ নেতৃত্ব পেয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ নিয়ে আলাদা রকমের ভাবনা চিন্তা করবে এবং সেটা একটু হলেও দেখতে পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গ, সেই পথেই চলবে? গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।